বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে বিশেষ করে দেশের ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বস আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ বিসিএর প্রেসিডেন্ট এবং বিজিএমই এর সাবেক সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, এবং আমার ডানে রয়েছেন বারবিহিডার প্রেসিডেন্ট এবং এফবিসিসির সাবেক পরিচালক, বাংলাদেশের জাপানিজ ইনভেস্টরদের অ্যাডভাইজার এবং জাপানের রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্ত মিস্টার আব্দুল্লাহ কুমার ডানে বসা। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আমরা একটু আপনাদের কাছে বুঝতে চাই যে দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে একটা মাঝামাঝি নির্বাচন, আমি যতদূর বুঝতে পারি আমার সেন্স যেটা বলে যে নির্বাচন এবং অভ্যুত্থানের মাঝামাঝি সময়ে আমরা আছি। এই সময়টাতে দেশের অর্থনীতির অবস্থা কি, হালচালটা কি? ধন্যবাদ। আমরা আসলে ব্যবসায়ের একটু জাতাকলের মধ্যেই কিন্তু পড়ে গেছি। প্রবলেম তো শুরু হয়েছিল সেই কোভিড পিরিয়ড থেকে শুরু করে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এরপরে সরকারের প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল ওনাদের কিছু চাপিয়ে দেওয়া প্রবলেম, এবং তার মধ্যে এবার ইন্টারিম গভর্নমেন্ট। তা আমরা আশা করেছিলাম যে ইন্টারিম গভর্নমেন্ট কিছু কিছু জায়গা একটু কেয়ারফুল হবে, ব্যবসায়ীদের সাথে বসবে, অর্থনৈতিক কিভাবে যে জায়গায় আছে সেটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়, অন্তত স্টেবল যাতে থাকে। কারণ আমরা কারেন্সি ডিভ্যালুয়েশন শুনেছি, আমরা এনার্জি প্রাইস ওয়াজ হাই, আমরা গত 5 বছর এগুলি দেখেছি। এনার্জি সাপ্লাইও ছিল না, ইন্ডাস্ট্রিগুলি 30-45% আন্ডার ক্যাপাসিটিতে প্রোডাকশন করছিল, ইনফ্লেশন হাই হয়ে গিয়েছিল। সব কিছু মিলে আমরা একটা বিরাট চাপের মধ্যে ছিলাম, এবং তাতে করে আমরা কোনো হোপ কিন্তু আমরা 2024 সালে আগ পর্যন্ত দেখি নাই, এবং আনএমপ্লয়মেন্ট রেটও কিন্তু হাই হয়ে গেল। এরপরে যখন সরকার আসলো আমাদের একটা আশা ছিল যে ওনারা জিনিসগুলি প্রপারলি অ্যাড্রেস করবে। অথচ আমরা দেখলাম যে সেই জায়গাগুলি অ্যাড্রেস তো করা হয় নাই, রাদার দে আর কনফিউজড। তবে বাংলাদেশ ব্যাংকের কিছু কিছু জায়গায় উন্নতি ঘটেছে। আমরা যদি দেখি যে আগে যে পরিমাণ ব্যালেন্স অফ ট্রেডের সমস্যা ছিল আর এলসি ওপেন করতে ডিফিকাল্টি হচ্ছিল, সেই জায়গাগুলোর কিছুটা উন্নতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক কিছু কিছু পদক্ষেপ নিয়েছে যেগুলি পজিটিভ, আবার কিছু কিছু নেগেটিভ সাইডও কিন্তু রয়ে গেছে। যেমন সব কিছু ওভারনাইট করতে চাওয়া, এটা একটু যেমন ডিফিকাল্ট। ব্যাংকগুলি কিছু ব্যাংক বন্ধ হয়ে গেছে, বন্ধ না মানে আমি বলবো যে ক্রাইসিসের মধ্যে যে করেছে যে 12টা ব্যাংক, এগুলি এমনভাবে পাবলিসিটি হচ্ছে যে তাতে করে এগুলি আবার সক্ষমতা যে আসবে সেটারও কিন্তু কোনো স্কোপ কিন্তু নাই। কারণ একদিকে বলা হচ্ছে যে আমরা ওদেরকে যাতে বন্ধ না হয় সে ব্যবস্থা করছি, আবার আরেকদিকে বলা হচ্ছে যে কিছু ব্যাংক বন্ধ করতেই হবে। তা এই যে ধরনের কমেন্টগুলি, এগুলিতে আসলে কোনোদিনও কিন্তু ওইসব ব্যাংকগুলি দাঁড়াতে পারবে বলে মনে হয় না। গভর্নমেন্টের একটা জায়গা যাওয়া উচিত। এবং ওদিকে ইন্ডাস্ট্রির যেসব জিনিসগুলি দরকার, যেমন এনার্জি ইজ এ বিগ ক্রাইসিস, এনার্জি সাপ্লাইটা এনশিওর করা এবং ভবিষ্যতে এটা কি হবে সেদিকে না তাকিয়ে যে প্রাইস গত সরকার চাপিয়ে দিয়েছিল আমাদের উপরে, 30 টাকা এবং 31 টাকা করে দেওয়া হয়েছিল হঠাৎ করে 11 টাকার 15 টাকা থেকে, সেটা বরঞ্চ এই সরকার সেটা নিয়ে কথা বলা হচ্ছে এনার্জি নিয়ে, যে আমরা নতুন করে যদি কেউ এক্সপানশন যদি করে তাহলে 50% রেট বাড়িয়ে দেওয়া হবে, মানে 45 করে দেওয়া হবে। আর যদি কেউ নতুন ফ্যাক্টরি করে তাহলে তাকে 75 টাকা দেওয়া হবে। তার মানে ক্লিয়ার মেসেজ হলো যে দে ডোন্ট ওয়ান্ট ইন্ডাস্ট্রি গ্রো। এটা তো এই মেসেজ তো পরিষ্কার। আবার ব্যাংক ইন্টারেস্ট রেট 9 থেকে বাড়তে বাড়তে 16%, বিকজ ইনফ্লেশনকে অ্যাড্রেস করার জন্য। অথচ ইনফ্লেশন যখন হয় তখন মানুষের এমনি পারচেজিং পাওয়ার কমে, এবং সেটা ডোমেস্টিক ইন্ডাস্ট্রি রিকোয়ারমেন্ট কিন্তু ডিমান্ড কমে যায়, এবং একদিকে গ্যাসের প্রবলেম, আরেকদিকে ইন্টারেস্ট হাই, আবার এদিকে ডিমান্ড কম, তাহলে তো ইন্ডাস্ট্রিগুলি কিন্তু কোনো অবস্থাতে কিন্তু সচ্ছলতার দিকে আসার কোনো স্কোপ কিন্তু কেউ দেখছে না।
এবং আলটিমেটলি আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ নামতে নামতে ডিসেম্বরেও যেটা 7.8% ছিল, সেটা জানুয়ারিতে 7.24 এবং ফেব্রুয়ারিতে এসে 7.16-এ চলে আসছে ক্রেডিট গ্রোথ। আমরা যদি ক্যাপিটাল মেশিনারির এলসি ওপেন দেখি, আমরা দেখি যে এটা 33.6% ড্রপ করেছে ফ্রম জুলাই টু জানুয়ারিতে। আমরা যদি জিডিপির ইনভেস্টমেন্ট অন দ্য জিডিপির দিকে খেয়াল করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেটা কমতে কমতে যেমন 2.16-এ চলে আসছে সেপ্টেম্বর টু ডিসেম্বরে। তার মানে এটা কি যে প্রাইভেট সেক্টরের মেসেজটা হলো পরিষ্কার যে ইন্ডাস্ট্রি আর নট গ্রোয়িং, এবং আনএমপ্লয়মেন্ট সাথে সাথে দেখা যাচ্ছে যে সেপ্টেম্বর টু ডিসেম্বরে গত বছরে এটা ড্রপ করতে কিন্তু 4.49%-এ চলে আসছে, উইচ ইজ অ্যাবাউট 26 লক্ষ কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার। তার মানে এটা হলো অ্যানাদার প্রায় 17 লক্ষ 1.7 লাখ কিন্তু নতুন করে অ্যাড হয়েছে। সো ইন্ডাস্ট্রির কিন্তু সেই ধরনের কোনো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কোনো সুখবর আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমি তো বললাম যে ক্যাপিটাল মেশিনের এলসিও কিন্তু ড্রপ করেছে প্রায় 33.6% জুলাই পর্যন্ত। সো ইয়েস, ভালো দিক এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে এক্সপোর্ট গ্রোথ ইজ দেয়ার, কারণ গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে যে আমরা ডিপেন্ডেন্ট, তার গ্রোথ 11%, বাট দিস 11% কিন্তু বেসড অন 23-24 ফিনান্সিয়াল ইয়ার, যখন আমাদের $36 বিলিয়ন এক্সপোর্ট হয়েছিল, এবং এটা 22-23-তে কিন্তু আমাদের এক্সপোর্ট বেশি ছিল। আমাদের এক্সপোর্ট ছিল হলো টোটাল $40 বিলিয়ন। সেখানের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে কিন্তু গার্মেন্টসের গ্রোথও খুব একটা বেশি না, ইটস অনলি 2.19%, উইচ ইজ নাথিং। আর আমাদের ফরেন রেমিটেন্স, যেটা একটা ভালো সুখবর, যে সেখানে কিন্তু আমাদের গ্রোথ আমরা এবার 26% কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়া আমার আর কোনো কিন্তু ভালো কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমরা কি দেখতে পেলাম? আমরা বাংলাদেশ ব্যাংকে এত বেশি ট্রান্সপারেন্ট এবং এত বেশি ওপেন হওয়াতে আমরা যে 17% যে ডিফল্ট ক্লাসিফাইড অ্যাকাউন্ট করা অ্যানাউন্স করা হয়েছিল সেপ্টেম্বর পর্যন্ত 2024-এর, সেখানে হলো প্রায় 2,84,000 কোটি টাকা। সেটার উপর বেস করে আমাদের ক্রেডিট রেটিং, ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং হয়ে গেছে BB-। আমরা ডাউনগ্রেডে চলে গেছি, আমরা রিস্ক ফ্যাক্টরে কিন্তু চলে গেছি। BB- মিনস উই আর ইন অ্যাট এ রিস্ক ফ্যাক্টর। এখন বলা হচ্ছে যে ডিসেম্বর পর্যন্ত আমাদের ক্লাসিফিকেশন হলো 3,48,000 কোটি টাকা, এবং 12টা ব্যাংক তাদের ক্লাসিফিকেশনের পোর্শনটা অ্যাড করা হয় না, তার মানে 4,48,000 কোটি টাকা। আর সেটাই যদি নেওয়া হয় তাহলে দেখা যাবে যে বাংলাদেশে 30%-এর মতন কিন্তু ক্লাসিফাইড অ্যাকাউন্ট, তাহলে ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং আমরা কোথায় যাব? আর সেটা যদি হয়, আমার এলসি কিন্তু আমি চাইলেও ইম্পোর্ট এলসি করতে গেলেও কিন্তু আমার এলসি সহজে কেউ নিতে চাবে না। এক্সপোর্ট যদি আমি করতে যাই, সেখানে আমার যে ইম্পোর্টার তারা কিন্তু বাংলাদেশে যেন তাকে হাই প্রাইসে কিন্তু এলসি দিতে হবে এবং তাকে চার্জ করা হবে। আমাদেরও কিন্তু কস্ট উইল বি ভেরি ভেরি হাই, এবং অনেক দেশ অলরেডি কিন্তু দুবাইয়ের মতন দেশ আমাদের দেশে কিন্তু এলসি নিতে চাচ্ছে না। এবং যে বাংলাদেশে যে প্রাইভেট সেক্টরে যে ফরেন ফান্ডিং যেটা, সেটা টোটালি কিন্তু নেগেটিভ হয়ে যাবে। আপনি অলরেডি দেখতে পাচ্ছেন FDI ইজ 71% নেগেটিভ। সো এর মধ্যে যখন আমরা শুনি যে গ্র্যাজুয়েশন পিরিয়ড ব্যবসায়ীরা মনে করে ডেফার্ট করতে, এবং সরকার মনে করে যে না, এটা ডেফার্ট করার কোনো কারণ নাই, অথচ সরকারও জানে সরকার তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে 2026 এটা that will be a suicidal for the nation. আমার মনে হয় এই প্রসঙ্গটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা দরকার। আমি এই প্রসঙ্গে আসছি আপনার কাছে, বাট এর বাইরে আর এই মুহূর্তে আর কিছু আমি 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 মনে হয় পরের বার শুনি আপনার কাছে। মিস্টার আব্দুল্লাহ। না, ধন্যবাদ। আপনার দেশে বিদেশে থাকা আমাদের লাখো লাখো চ্যানেলের সুধী দর্শকদের সালাম এবং ঈদ মোবারক।
আমার মনে হয় যে আমাদের ব্যবসায়ী নেতা এবং বিসিএর প্রেসিডেন্ট পারভেজ ভাই যথার্থ বলেছেন, কিন্তু এটা তো যে ঘটনাগুলো বললেন এটা তো অ্যাকচুয়ালি পরিণতি হচ্ছে আমাদের যা হয়েছিল, যে হ্যাবক কিংবা ভয়াবহ অবস্থা হয়েছিল, যে অর্থ পাচার, এবং এটা অবধারিতভাবে হতো, হয়তো আরও বেশি হতে পারত, খাদের কিনারে ছিল। এবং 5-4টা বরং 5 আগস্টের বৈপ্লবিক পরিবর্তনের পরে কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে কিংবা আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনায় খাদের কিনার থেকে কিন্তু আমরা রক্ষা পেয়েছি এটা বলা যায়। এবং কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ 5-4টা বন্ধ করতে পেরেছে, যার জন্য ইনওয়ার্ড রিমিটেন্সটা কিন্তু দৃশ্যমান, যেটা আপনি নিজে বলেছেন। ফলে এই অবস্থা কিন্তু অবধারিত ছিল। আমার মনে হয় ব্যাংক্রাপসি হয়ে যেত বাংলাদেশে, কোনো মতেই সেটা রক্ষা করা যেত না। সেখান থেকে আমরা এখনও বেঁচে আছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আর কত সময় পারবে। কারণ কিছু যে ব্যাংক যেগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, সেগুলো করতে কিন্তু টাকা ছাপানো হচ্ছে, তার পরিণামে কিন্তু মূল্যস্ফীতি এবং যেটা আপনি বললেন যথাযথ। এখন তারপরে কিন্তু বাংলাদেশ ব্যাংক শিল্পগুলোকে বাঁচিয়ে রাখার জন্য খুব নির্মোহ অবস্থান নিয়েছে। আমি ঘটনা বলতে পারি, বেক্সিমকো ফার্মার একটা ব্যাপার ছিল বাংলাদেশ ব্যাংকে, যেখানে ওই কমিটিতে আমি আছি। আপনারাই বাংলাদেশ ব্যাংকে চেয়েছিলেন, তো একটা কমিটি করা হয়েছে, কমিটিতে বেসরকারি খাতের পক্ষ থেকে আমি আছি। সেখানে আমরা বললাম যে বেক্সিমকোর মালিক কে ইজ নট ইম্পর্টেন্ট। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল ওষুধ তৈরি করে, এবং সে ওষুধ যদি ব্যাহত হয় তাহলে আমাদের এখানে অনেকের জীবন, বিশেষ করে শিশুদের নাপা একটা পাওয়া যায়, যেটা 90% বেক্সিমকো করে থাকে, এবং ওরা করে এটা অনেকটা সিএসআর হিসাবে, লাভজনকভাবে করে না। আমাদের এটা কোনো মতে ডিজার্ভ করা যাবে না, এবং বাংলাদেশ ব্যাংক কিন্তু সেই পক্ষে মত দিয়েছে যে ইন্ডাস্ট্রির মালিক যেই হোক, যেহেতু ইন্ডাস্ট্রি যে ন্যাশনাল অ্যাসেট, তাকে কিন্তু সহায়তা দেওয়া হয়েছে এবং তাকে কোনো রকমের নেগেটিভ নোশনে নেওয়া হয়নি। তো আমি বলবো অনেকগুলো ভালো কাজই কিন্তু হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রে, বা যেটা একেবারে ইতিমধ্যে বিগত কয়েক বছরে কিংবা বিগত অনেক সময়কার যে লুটপাট, সবচেয়ে ভয়ঙ্কর রকমের পৃথিবীর ইতিহাসে হয়তো বলা যেতে পারে, হয়তো বলবে আগামীতে, যে লুটপাট এখানে হয়েছে একটা রাষ্ট্র থেকে, সেটা কিন্তু আমাদের রাজনীতিকরা ব্যাপক আলোচনা করছে না, এবং তারা কীভাবে ক্ষমতায় গেলে এগুলো অ্যাডজাস্ট করবে সে কথা আমরা শুনতে পাচ্ছি না। আমি বলবো যে যতটুকু ইমার্জেন্সি ম্যানেজমেন্ট করছে বর্তমান অর্থ উপদেষ্টা, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য উপদেষ্টা, তারা এটা কিন্তু আমরা প্রশংসা করতে হবে, যে ইন স্পাইট অফ অল দ্য প্রেশার একটা স্টেবিলিটি তারা রাখতে পেরেছে। হ্যাঁ, আপনি এনার্জির কথা বলতে পারেন, ডেফিনেটলি এগুলো তো আমাদের কোনো উপায় নাই, এবং আমাদের এক্সপোর্ট ইন্ডাস্ট্রিগুলোকে আরও সহায়তা দেওয়া দরকার। এইখানে ডেফিনেটলি অনেক দুর্বলতা আছে, এবং একটা ক্রান্তিকাল নিঃসন্দেহে। তার মধ্যে হোম মিনিস্ট্রির দুর্বলতাগুলো স্পষ্ট, যে ওইখানে দুর্বলতা থাকার কারণে দেশে আইনের শাসনের জায়গায় কিন্তু দৃশ্যমান দুর্বলতা ধরা পড়ছে। এই সুযোগে কিন্তু গোটা দেশের ক্রিমিনাল গ্যাং, দেশের ভিতরে এবং বাইরে থাকা বিভিন্ন স্বার্থান্বেষী মহল, এবং তাদের কাছে থাকা বিলিয়নস অফ ডলারের যে শক্তি, সবটা কিন্তু এখানে কাজ করছে। এবং তার মধ্যে সেনাবাহিনীকে জড়িয়ে যেসব আলোচনা হচ্ছে, এগুলোও কিন্তু আমি মনে করি এক ধরনের ডিস্টেবিলাইজ করার একটা চক্রান্ত। আপনি সেনাবাহিনী যে আমাদের সময় জুলাই আগস্টে বিপ্লবের সময় যে ভূমিকা পালন করেছে, সেটা নিয়ে অনেক কথা বলা যেতে পারে, কিন্তু এই কাজগুলো যারা করছে তারা তো সরকারের কাছের লোকই। এখন এখানে তো কোনো বিপ্লবী সরকার হয়নি ভাই। আপনি সরকারই হোক, আপনি সরকার তো, সরকারের তো ভিতরে পলিটিক্যাল মাসেল নাই। তার মাসেল কি? তার মাসেল হচ্ছে সেনাবাহিনী। মাসেলের ইস্যু না তো, মাসেলের ইস্যু আছে এখানে, কারণ মাসেল না থাকার কারণে সে কিন্তু কঠোরভাবে আইন শাসন করতে পারছে না। এটাই কিন্তু আপনি আলোচনা করেন না করে বলছেন যে সেনাবাহিনীকে ঘিরে যেটা হলো, অর্থাৎ পলিটিক্যাল মাসেল, পলিটিক্যাল পাওয়ার যদি ক্ষমতায় থাকতো, তাদের পলিটিক্যাল মাসেল আছে। আবার সেনাবাহিনীকে ব্যবহার করে সরকার করবে কতটুকু সেনাবাহিনী সেখানে, মানে তারা তাদের ভিতরে যে বিভিন্ন রকমের সাদা কালো কিংবা বিভিন্ন ব্যাপার স্যাপার আছে, সেগুলো আমি বলবো যদি ওই আলোচনাই করেন, নিঃসন্দেহে বাংলাদেশে কিন্তু যেটা হতে পারত ভয়ঙ্কর অবস্থা, যেটা আশঙ্কা ইভেন আমাদের পতিত সরকারের প্রধানমন্ত্রী করেছিলেন যে লক্ষ লক্ষ লোক মারা যেতে পারে, তারা ক্ষমতাচ্যুত হচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশে হয়নি। আমি বলবো বাংলাদেশের ভিতরে যে শক্তিটা আছে, এটা রাজনীতিকরা এটা বুঝতে পারে নাই। এমনকি আমাদের বিভিন্ন আর্মি কিংবা উপরে আমলাতন্ত্র, তারাও কিন্তু জনগণের এক শক্তিটাকে কখনো অ্যানালাইসিস করে নাই।
আমাদের জনগণের মধ্যে সরল সাধারণ একটা জীবনযাপন আছে, হিংসা ঘৃণাটা কম, এটা এই সংকট কিন্তু প্রমাণ করেছে। আমেরিকার মতো দেশে কিন্তু লুটপাট হয়েছে, এখানে কি তেমন লুটপাট হয়েছে? সেটা এখন আপনাকে গাজী আমি সাহেবের একটু আপনার সাথে অ্যাড করি, সেটা হলো যে বাংলাদেশে যে পরিস্থিতি এবং যেখানে আইন শৃঙ্খলা নাই, আইন শৃঙ্খলা কিন্তু রেস্টোর নাই করতে বলতে পারেন না, নাই, দুর্বল, দুর্বল। প্র্যাকটিক্যালি খুবই দুর্বল, কেউ কিন্তু সেফ ফিল করে সেটা না। তো সেটা অবধারিত। আপনি, আমি শেষ করি, কেউ কিন্তু সেফ ফিল করে না, সবখানেই কিন্তু এই আইন শৃঙ্খলা নিয়ে সবাই একটা উদ্বিগ্ন অবস্থায় কিন্তু আছে। কেউ এখন কেউ মানে কোনোখানে গিয়েও কিন্তু আইনের কোনো ইয়া পাচ্ছে না, সাপোর্ট বা ইয়া কিছুই পাচ্ছে না। তারপরেও এই দেশে ওই পরিমাণ কিন্তু হচ্ছে না যেটা আমেরিকা বা আমরা ইউরোপীয় উন্নত দেশে বিশ্বে দেখি। হয়েছে। কারণটা হলো আপনার supplement- মানুষের ক্যারেক্টার ইজ সাচ যে আমরা বেসিক্যালি কিন্তু ভালো ক্যারেক্টার, Absolutely, absolutely. এই জন্যই Absolutely. ইট ইজ নাথিং টু রিলেট উইথ দ্য ইন্টেরিয়াম গভর্নমেন্ট, ইট ইজ নাথিং টু রিলেট উইথ দ্য পলিটিক্যাল, Very এবং true, তারা very true. এটাকে মিসইউজ করছে। কিন্তু কে আমি যেটা আপনাকে আবার একটু ধরায় দেই, সেটা হলো যে দেখেন, আমরা স্টার্ট করছি যে ব্যবসায়ীরা কি মনে করে, কি কোথায় অবস্থান করছে। প্রথম জিনিস যেটা সেটা হলো আইন শৃঙ্খলা এখন পর্যন্ত রেস্টোর করতে পারে না। আজকে সে 7 মাসে 8 মাসে যে পারে না, এটা তাহলে কোথায় নিবে? এর আনসারটা কে দিবে? এটা আজকে এই বিপ্লবটা কেন হইল? ওই যে দাবায় রাখা হয়েছে। কেন হইল? কারো বলার স্বাধীনতা ছিল না। কেন হইলো? ইচ্ছা মতো কিন্তু ব্যাংক ডাকাতির থেকে আরম্ভ করে সব কিছু করা হয়েছে। কেন হইলো? ইনফ্লেশন হাই হয়ে গেছে। কেন হইলো? চাকরি বাকরি হচ্ছিল না বাচ্চাদের। আজকে সেখান থেকে কিন্তু আমরা আসছি। আমরা 7 মাসে কোন জায়গায় এটার আসলে ইমপ্রুভমেন্টটা ওইভাবে দেখতে পাচ্ছি। দেখেন, চাইলে অনেক কিছুই কিন্তু যদি ওইভাবে কোঅর্ডিনেটেড এফোর্ট থাকতো, অনেক কিছুই কিন্তু করা যেত। তো leadership সেই এর ব্যাপার তো কোঅর্ডিনেটেড আছেই, কোনো এফোর্ট সন্দেহ কিন্তু নাই। আজকে যিনি প্রধান, উনি কজনের সাথে বসছে? আজকে উনি ব্যবসায়ীদের সাথে কয়বার বসছে, বা ব্যবসায়ীদেরকে নিয়ে কে কজন বসছে, বা পলিটিশিয়ানদের সাথে কারা কতবার বসছে, এগুলি তো ওনাদের দায়িত্ব আছে। এই কোঅর্ডিনেটেড এফোর্ট যদি না থাকে, তাহলে মানে এই dialogue জায়গাগুলোর engagement, উন্নতি কোথা থেকে হবে? ডেফিনেটলি আমি আমি জি। আমি একটু সেই জায়গাগুলি আমি বলতেছি। পারভেজ ভাই, জি। আপনার আমি সাথে আপনি মোটামুটি শেষ হ্যাঁ, করলে আমি হ্যাঁ, আসি প্লিজ। আপনার সাথে দ্বিমত করার কোনো উপায় নেই। আমি মনে করি যেটা এইখানে যে মারাত্মক বিষয়টা ঘটেছে, যে এত বড় একটা বিবর্তন, যেটা আমাদের আগের সরকার হয়তো কখনো আমলে নেয়নি কিংবা চিন্তাই করে নাই, যে হলো, তারপরে এসে ব্যবসায়ীদের উপরে ঢালাওভাবে একটা কালিমালিপ্ত অবস্থা তৈরি করলো। যে ব্যবসায় মানে হচ্ছে অলিগার্ক, ব্যবসায় মানে হচ্ছে লুটপাটকারী, ব্যবসায় মানে হচ্ছে মানে যারা যেটা সরকারের তল্পিবাহক। 2007-8-এ হয়েছে সেই একই জিনিস। হ্যাঁ, সেটা কয়জন? প্রশ্ন হচ্ছে, দেশে যে হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা, আপনি কি দালালি করেছেন? আপনি কি রাজনৈতিক আশীর্বাদ নিয়েছেন নাকি সুবিধা নিয়েছেন? এরকম বহু সারা দেশে যারা অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে, কিংবা অর্থনৈতিক অ্যাক্টর, ক্ষুদ্র মাঝারি ইন্ডিভিজুয়াল আমাদের ব্যবসায়ীরা, তাদেরকে কিন্তু কালার করা হয়েছে একভাবে। যারা করেছে তারা তরুণ, তাদের ওই সেন্সটা নাই আমি বলবো। এখন আমাদেরও কিন্তু সরকারের কাছে এগিয়ে যেতে হবে, বুঝতে দিতে হবে যে দেখেন, আপনারা কিন্তু ব্যবসা ছাড়া আপনি কিন্তু কোনো উপায় নাই। দেয়ার ইজ নো রিলিজিয়ন বাট ইকোনমি। অর্থাৎ ইকোনমি একটাদেরকে আপনার শান্তি হবে, আপনার বিশ্বাসে কিংবা কনফিডেন্সে আনতে হবে দিনের শেষে, এটাই হলো মূল কথা। এবং যদি আপনি একজনকে, আপনাকে আমি পছন্দ না করতে পারি, কিন্তু আপনি যখন 700 মিলিয়ন $800 মিলিয়ন রপ্তানি করেন, তখন আপনার কিন্তু জায়গা আছে, আপনাকে সে সম্মান কিংবা সে আস্থায় নিতে হবে। অতএব এই জায়গাগুলোতে গ্যাপ আছে। কিন্তু যেটা আপনি প্রথমে বলছিলেন, আমি বলবো হোম মিনিস্ট্রি আরও অনেক ভালো হতে পারত। দেয়ার ইজ একেবারে দৃশ্যমান নেতৃত্বের দুর্বলতা স্পষ্ট এইখানে। যে উনি যেটা বলছেন, আমি জাস্ট এক কথায় শেষ করে আমি একটু ওনার কাছে যেতে চাই। যেমন ধরেন, আপনার ক্ষেত্রে জাপান আপনাকে রিকগনাইজ করলো, বাংলাদেশ কি একই কারণে আপনাকে রিকগনাইজ করেছে? সেটা আমি আমার দেশে প্রত্যাশাও করি। আমি উদাহরণ দিলাম, আমি আমার দেশে প্রত্যাশা করি। তাহলে তো প্রত্যাশা না করলে বলতে হবে যে অনেক সমস্যা আছে, অনেক সমস্যা আছে। যে এবং আমি যেটা একটু আলোচনা আপনাকে যেখানে থামিয়ে দিয়েছিলাম, যে এলডিসি গ্রাজুয়েশন সরকার সিদ্ধান্ত নিয়েছে অফিসিয়ালি যে এটা 2026-এর মধ্যে করবে। মানে আগে তো একটা দ্বিধার মধ্যে ছিল, যে যেহেতু এক ধরনের চাপ ছিল, এটা আমরা যাব কি না ওই প্রক্রিয়ার মধ্যে। বাট এখন চ্যালেঞ্জেস কি, আপনি যা করণীয় সেটা হচ্ছে কিনা, সেটাও একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ।
এলডিসি গ্র্যাজুয়েশন আমরা কিন্তু এর থেকে বের হতে পারবো না। আমরা কিন্তু বিকজ যেসব প্যারামিটারের উপর বেস করে এলডিসি গ্র্যাজুয়েশনগুলি, হ্যাঁ, সেগুলি আমরা অলরেডি মিট করে ফেলেছি। এখন অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা হলো যে আগের ডাটাগুলা ফেক, অমুক তমুক। আমরা ওই ডিসকাশনে না যাই, কারণ ওইখানে গেলে আমাদের জন্য আমরা আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাব ইন্টারন্যাশনালি, আমরা আমাদের দেশে। আমরা ধরে নিচ্ছি যে মোটামুটি যেটা কারেকশন হয়েছে সেই অনুযায়ী যদি আমরা যাই, হ্যাঁ, তাতে গিয়ে বাংলাদেশ অলরেডি কিন্তু উই আর ইন। এখন কথাটা হলো এটা ইমপ্লিমেন্টেশনটা কখন থেকে বাস্তবায়নটা শুরু হবে। আমরা মনে করি যে আমাদেরকে বাস্তবায়ন করার জন্য আরেকটু সময় নেওয়া উচিত, যতটুকু পারা যায়, 3 বছর হোক, 4 বছর হোক, যতটুকু পারা যায়। এটা এমনি গ্র্যাজুয়েশন আমরা অ্যাভয়েড করতে পারবো না, বাট ইমপ্লিমেন্টেশনটা আমরা কিন্তু পারবো। কেন আমরা মনে করি, আর সরকার কেন এত হুড়াহুড়ি করছে? আমরা মনে করি এই জন্য যে দেখেন, আমরা এখন পর্যন্ত যেমন এলডিসি হিসাবে আমরা জিএসপি বেনিফিটগুলি পাই, আমাদের গুডসের উপর কোনো ডিউটি নাই। এটা নট অনলি ইউরোপিয়ান ইউনিয়ন, এখানে কিন্তু অস্ট্রেলিয়া ইনভলভ আছে, এখানে ইভেন ইন্ডিয়া পর্যন্ত প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্টে আমরা যা পাচ্ছি, এগুলি কিন্তু সব কিন্তু বন্ধ হয়ে যাবে। এখন এগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি এক্সপোর্ট বলতে আমাদের প্র্যাকটিক্যালি যে গার্মেন্টস সেক্টরটাই কিন্তু মেইন, আপাতত 83-84%, ও কিন্তু মার্কেট শেয়ার হারাবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। দ্বিতীয় হলো যে এও যদি মার্কেট শেয়ার হারায়, এটার সাথে আমার এমপ্লয়মেন্টও কিন্তু জড়িত। আমি কিন্তু এমপ্লয়মেন্টও কিন্তু আমি অটোমেটিক্যালি হারাবো। আমি ও প্রেশারটাকে নিতে পারবো কি না? আমি তো এখন পর্যন্ত এফটিএ কারোর সাথে করি নাই, আমরা এখন পর্যন্ত বিটিএ করি নাই যে আমরা এই বেনিফিটগুলি নিব। আমরা জেনারেলাইজ যে জিএসপি প্লাস যেটা, সেটার জন্য কিন্তু আমরা ওইভাবে কিন্তু প্রিপারেশন নেই। আমরা ওইভাবে এখন পর্যন্ত আগাইনি, এগ্রেসিভ হয়ে যে আমাদের কাছাকাছি চলে আসছি যে এটা 3 বছর পর এটা যখন হবে তখন আমি এটাকে অ্যাভেল করতে পারব, আমাদের কিন্তু সেই অবস্থা নাই। ওয়ারাজ ভিয়েতনাম অলরেডি কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নে ওর যে এফটিএ আছে সেখানে ওর 2027 সাল থেকে ও কিন্তু 0 ট্যারিফ দিবে ওর গুডসের উপর। সো বাংলাদেশ একটা বিরাট চ্যালেঞ্জে চলে যাচ্ছে। ডোমেস্টিকের কথা যদি আমি চিন্তা করি, দেখেন ডোমেস্টিকে আমাদের কি কি সমস্যা হবে। আমরা কিন্তু ট্যারিফকে কাঠামোটাকে হাই করে রেখে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলিকে সার্ভাইভ করাচ্ছি। আমাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ম্যানুফ্যাকচারিং কস্ট কিন্তু অনেক হাই, বিকজ অফ আওয়ার ইন্টারেস্ট, বিকজ অফ ইনফ্রাস্ট্রাকচার কস্ট ইজ ভেরি হাই। সব কিছু মিলে আমাদের প্রোডাক্ট কস্ট কিন্তু অনেক হাই। আমি যখন ইয়াতে চলে যাব, এই কি গ্র্যাজুয়েশন চলে যাব, তখন কিন্তু আমাকে WTO রুলস ফলো করতে হবে। আমার ট্যারিফ কিন্তু কমায় দিতে হবে, আমাকে কিন্তু ইজি অ্যাক্সেস করে দিতে হবে ইন্টারন্যাশনাল গুডস। তো বাইরের থেকেও তখন দেখা যাবে যে ইম্পোর্টেড গুডস উইল বি মোর চিপার দেন আওয়ার লোকাল প্রোডাকশন। তখন কি হবে, আমি ম্যানুফ্যাকচারিং সেক্টরও কিন্তু শেষ হয়ে যাবে, আমি আস্তে আস্তে আমার ইম্পোর্ট বেস হবে। এবং ক্যান উই এফোর্ড ইট? আবার দেখেন আমার যে আমার রেভিনিউ আর্নিং কিন্তু এনবিআর, এবং এনবিআর এখন পর্যন্ত তার নেট বাড়াইতে পারে নাই। তাতে গিয়ে কি হয়েছে, সে কিন্তু তার ট্যারিফ, তার ইনডাইরেক্ট ট্যাক্সের উপরই কিন্তু সে ডিপেন্ডেন্ট বেশি হচ্ছে। সে তার ভ্যাট, তার কাস্টমস ডিউটি, এবং কাস্টমস ডিউটি যত বেশি পারে তত, এবং যে নাম্বার অফ পিপলের থেকে ইনকাম ট্যাক্স নিচ্ছে তাদেরকে যতটুকু পারে তার উপর সে চাপায়া সে তার এই টার্গেটটাকে অ্যাচিভ করার চেষ্টা করতেছে। এবং ইনডাইরেক্ট ট্যাক্সের পোর্শন চলে গেছে 65%, এবং 35% হলো ডাইরেক্ট ট্যাক্স। তাকে কিন্তু তখন ডিপেন্ড হইতে হবে কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের উপর, কারণ তার ইন্টারন্যাশনালি যখন যে ট্যারিফগুলি তাকে তখন কমায় নিয়ে আসতে হবে। সুতরাং সে চাইলেও কিন্তু তখন আর হাই করতে পারবে না, এবং তখন তার যে রেভিনিউ কমে যাবে। এদিকে সে যে নেট যে বাড়াবে, সে নেটেরও কিন্তু প্রিপারেশন সে এখন পর্যন্ত সে রেডি করে নাই। তার মানে কি, তার রেভিনিউর মধ্যেও কিন্তু একটা চাপ সৃষ্টি হবে। ডোমেস্টিক ইন্ডাস্ট্রি উইল বি বিগ ক্রাইসিস, এক্সপোর্ট উইল বি এ বিগ থ্রেট, এবং এগুলি ম্যানুফ্যাকচারিং যখন আর এক্সপোর্ট যখন বাধাগ্রস্ত হবে, তখন আপনার এমপ্লয়মেন্ট নিয়ে আপনার একটা বিরাট হেডেক হয়ে যাবে, এদিকে আপনার রেভিনিউ আর্নিং কিন্তু কমে যাবে। সো আমি মনে করি স্পেশালি যে আমরা যদি ডেফার্ট করতে পারি 3-4 বছর, এবং আমরা যেহেতু জানি আমাদের এসব জায়গাগুলোকে এখন পুরোপুরি অ্যাড্রেস করতে হবে এগ্রেসিভলি, আমাদেরকে এফটিএ করতে হবে, আমাদের মুভ করতে হবে, আমাদের রেভিনিউ স্ট্রাকচার বাড়াতে হবে, সেই জায়গায় কিছু সেইখানে আমরা ওই সময়টা আমরা তখন ইউজ করতে পারি। কিন্তু এখন যদি আমি সেটা যদি সময়টা না নেই, আমার যে পিরিয়ড,
আপনি এই 26 অক্টোবরের মধ্যে কিন্তু আপনাকে ও কাট আপ করে দিল। আপনি যা করার এই অক্টোবরের মধ্যে কিন্তু তাদেরকে শেষ করতে হবে, এবং এর থেকে 3 বছর পর 2029-এ আপনি কিন্তু আর এই বেনিফিটগুলি পাবেন না, এবং আমার তো মনে হয় বাংলাদেশ সেটার জন্য প্রিপেয়ার্ড না। আমি 100% আমাদের বিসিআর প্রেসিডেন্টের সাথে একমত। আমার এই ব্যাপারে উনি যা বলেছেন অ্যাকচুয়ালি আমার জ্ঞান এর চেয়ে কম, কিন্তু এটা বুঝতে পারছি যে ইমপ্লিমেন্টেশনটা যদি আমরা ইমিডিয়েটলি করি ইট উইল বি উই আর জাম্পিং ইনটু বিগ প্রবলেম। কারণ সব কিছু মিলিয়ে বর্তমানে যে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, ইকোনমিক যে ডিসরাপশন আছে, যে হ্যাবক মধ্যে দিয়ে আমরা গেলাম এই যে অর্থনীতিতে, এটা রাজনীতিবিদরা কোনো আলোচনা তেমন একটা করছে বলে আমার মনে হচ্ছে না। পলিটিক্যাল পার্টিগুলোরও কিন্তু উচিত ব্যাপারে তাদের অবস্থান জানানো, কোয়ালিফাইড মতামত দেওয়া, সেমিনার আয়োজন করা, এবং আমি অনুরোধ করব আমাদের বিসিআর প্রেসিডেন্ট সাহেবকে যে এই ব্যাপারে একটা স্ট্রং একেবারে গ্লোবাল লেভেলের অর্থনীতিবিদ দেওয়া উচিত হলো এটাকে আমাদের ব্যবসায়ীদেরকে সচেতন করা এবং স্ট্রং বার্তা দেওয়া গভর্নমেন্টকে যে আমরা ব্যবসায়ী সমাজ কী মনে করে। যেহেতু ফেডারেশন চেম্বার এখন কোনো নির্বাচিত কমিটি নাই, সেহেতু আপনাকে এই লিডটা আপনি নিতে পারেন, এবং এমসিআই, ঢাকা চেম্বার আপনারা মিলে কিন্তু একটা অবস্থান জানান দিতে পারেন যে দিস ইজ দি পজিশন ফ্রম দি বিজনেস কমিউনিটি, এবং এতে কী কী দাঁড়াবে একেবারে খুব চমৎকার বিশ্লেষণমূলক এটা হওয়া উচিত। এবং এটা ভীষণভাবে দরকার, কারণ এই যেহেতু এখন এই মুহূর্তে আমাদের মুখপাত্র কেউ নাই, আপনারা এটা প্রোঅ্যাক্টিভলি কাজটা করতে পারেন। আমিও মনে করি যে বাংলাদেশের যে অবস্থা, নড়বড়ে অবস্থায় আমরা আছি, এই মুহূর্তে এই রিস্কে এই জাম্পে দেওয়া, আমরা উনি যেটা বললেন যে ডেফার করে দিই আমরা 3 বছরের সময় নিয়ে যে আমরা গ্রহণ করলাম, কিন্তু বাস্তবায়নটা 3 বছর পরে হবে, এটা হতেই পারে। IMF-এর অনেক পেমেন্ট অন্যান্য কান্ট্রিগুলো কিন্তু সময় নিয়ে নিয়ে পরেও দিয়েছে, ফলে সেই জায়গায় কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ যে আপনার আলোচনায় এই জিনিসটা এনেছেন। পাশাপাশি আমি একটা জিনিস এখানে একটু উল্লেখ করতে চাই, সেটা হলো যে একটা এত বড় যে পরিবর্তনটা হলো, এত বড় যে প্রত্যাশাটা কি, এখানে অনেক অব্যক্ত কথাগুলো তরুণরা যা বলার চেষ্টা করেছে, তারা তো 1000-1500 তো মরে গেল, আবার হাজার হাজার আছে আহত হয়ে পড়ে আছে, কিন্তু লক্ষ লক্ষ যে বেরিয়ে আসছিল তাদের প্রত্যাশাটা কী ছিল, এই ভাষাটা আমাদের রাজনীতিবিদদের সামনে আলোচনায় আনা উচিত। তারা কি চেয়েছে? তারা কি কেবল ক্ষমতার পালাবদল, কেবল কিছু আমলারা বঞ্চিত হয়েছে তাদের প্রমোশন এবং বিভিন্ন গোষ্ঠীদের স্বার্থ, এগুলো নাকি আরও অন্তর্নিহিত বার্তাটা কী ছিল? আমি মনে করি যে একটা বার্তা ছিল যে আমাদের এখানে বিভিন্ন গোষ্ঠী রাষ্ট্রকে যেভাবে ভাগ করে ফেলেছিল, সেটা ছিল মারাত্মক বিষয়। সেখানে ব্যবসায়ীদের মধ্যে একটা অলিগার গ্রুপ, আমলাদের মধ্যে একটা রয়্যাল ক্লাস, তারাও সুবিধা দিয়ে এমনভাবে সুবিধা নিয়েছে যে জনগণ কোথায় আছে তারা খবরে রাখে নাই। নীরবে জনগণ যে অসহায় থেকে নিঃস্বতর হয়ে গেল, মনে করেছে এগুলো পাবলিক বোরে মাটির তলে পিরামিডের নিচে থাকবে, তারা উপরের দিকে 5000-10,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এরকম একটা অবধারিত মনে করেছিল। একইভাবে সামরিক বাহিনীতেও কিন্তু, পুলিশ বাহিনীতে কিন্তু এটা এমন সব লোকেরা তৈরি হয়েছিল যারা জনগণকে কোনো মর্যাদাই দেন। সেই জনগণকে যখন ছাত্রদের সাথে, তরুণদের সাথে রাস্তায় নামলো, তখন কিন্তু একদিনে তাদেরকে চলে যেতে হলো। এই বার্তাটা অনেক বড় একটা বার্তা, যেটা ইকোনমিস্ট পত্রিকা কিন্তু খুব গুরুত্ব দিয়া এটাকে বলেছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমি বলবো একটা নিউজ ম্যাগাজিন, যারা কিন্তু বলেছে যে বাংলাদেশ কান্ট্রি অফ দ্য ইয়ার 2024। কেন বলেছিল? সে জায়গায় দেখেন আজকে যখন এসব কথাবার্তা বলছেন, সেনাবাহিনী প্রধান বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তার বিরুদ্ধে অনেকে বক্তব্য দিচ্ছে, আমি বলবো সার্বভৌমত্বের ব্যাপারে আপনাদের সেনাবাহিনীর অবস্থানটা কী? সার্বভৌমত্ব মানে কি? কেবল সীমান্ত পাহারা দেওয়া, যুদ্ধ হলে যুদ্ধ করা, কিন্তু আপনার অর্থনৈতিক সার্বভৌমত্ব নিয়ে চলে গেল, সেখানে আপনাদের অবস্থানটা কী ছিল? আপনারা কী করেছেন? আপনারা কি জানতেন না যে এরকমভাবে অর্থ পাচার হচ্ছে? তাহলে হোয়াট রোল ইউ হ্যাভ প্লেড? কিংবা যারা পাচার করলো, এত আর্গুমেন্ট না করে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্বই ছিল যে সুন্দর একটা শান্তিপূর্ণ ডেমোক্রেটিক প্রসেসে নিয়ে চলে যাওয়া এবং ইনস্টিটিউশনগুলো যাতে রেস্টোর হয়, ইনস্টিটিউশনগুলি পুনর্বাসন করে ওগুলো চলে যাওয়া এবং আমরা কিন্তু আসল কাজটাই কিন্তু ওনারা প্রথম জায়গা সেটা হলো আমাদেরকে নিরাপত্তা দিতে কিন্তু ব্যর্থ হয়েছে। প্রথম প্রাইমারি যেটা দরকার, যখন এটা পারে নাই,
তখন তাদের নেক্সট স্টেপ হলো অ্যাট এনি কস্ট একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে আমাদেরকে নিয়ে চলে যাওয়া। ওই কারণ আমরা সবাই জানি ইনস্টিটিউশনগুলি কিন্তু আর নন ফাংশনিং, সুতরাং এখন এনাদের দ্বারাও কিন্তু সেটা খুব একটা বেশি সম্ভব হচ্ছে না, হবে না, কারণ দে ডোন্ট হ্যাভ এনি, তারা তো কোঅর্ডিনেটেড এফোর্ট তাদের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু নাই। সো এখন যেহেতু আর নাই, এবং ইট ইজ বেটার যে লেট ইট বি গো টু দ্য পলিটিক্যাল পার্টি। এখানে কঠোর শাসন যে দরকার ছিল, আমি বলবো এই প্রসঙ্গে সুযোগটা পেয়েছিল, দে কুডন্ট ইউজ ইট। শ্রদ্ধাভরে স্মরণ আমি করব। একটু জাস্ট আপনাদের সময়টা বলে দিই, জাস্ট 2 মিনিট করে দুজনের জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শ্রদ্ধাভরে স্মরণ করব যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন খুব ক্রান্তিকালে আপনার 75 সালে রাষ্ট্র ক্ষমতা নিলেন, তিনি কিন্তু নেওয়ার পরেই আমার তো বয়স কম ছিল, বুঝি নাই যে খাল কাটা, তখন মনে এত খাল কেটে কী হবে, কিন্তু এটা যে জনগণকে মোবিলাইজ করেছিলেন, এটা এখন এই প্রাপ্ত বয়স্কে এসে বুঝতে পারছি যে হি মোবিলাইজ পিপল। এবং আইনের শাসনের জায়গায় তিনি অনেক কঠোর নীতি অবলম্বন করেছিলেন। স্বল্পতম সময়ে তিনি মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেছিলেন, এবং ডিসিপ্লিনগুলো সব যা করেছিলেন সেটা ইতিহাসে আমি বলবো যে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এবং বাংলাদেশের মানুষ সেটা শ্রদ্ধাভরে স্মরণ করে বলেই বেসিক্যালি বাংলাদেশের রিফর্ম যেটা হয়েছে ওই সময় অ্যাবসলিউটলি, এবং মেধাবীদেরকে উনি কিন্তু মৌলিক কাজগুলো করেছিলেন। একটা একেবারে ডিরেল ট্রেনে এনেছিলেন, বেসরকারীকরণ করেছিলেন, প্রাইভেট ব্যাঙ্কগুলো চালু করেছিলেন, ইকোনমিতে যে একটা টোটাল কি করবে না করবে এরকম অবস্থা ছিল করে, কিন্তু সেখান থেকেও যদি আমরা শিখি তাহলে আমি বলবো ডেফিনেটলি এখন সরকারের উচিত হবে যত ডেফিনেটলি ইনস্টিটিউশনগুলোকে রিভাইভ করে একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে দিয়ে রাষ্ট্রটাকে একটা জায়গায় আনা, যাতে বিনিয়োগের পরিবেশটা ইমপ্রুভ করে এবং আইনের শাসন। পুলিশে যেটা আমি বললেন, আমি বলবো দেখেন যেখানে এত হাজার পুলিশ যারা অপরাধে জড়িত ছিল তারা তো পালিয়ে গেছে, অর্থাৎ তাদের জায়গাটা খালি হয়ে গেছে। আমি নিজে দেখেছি ডিএমপি হেডকোয়ার্টার কয়েকদিন জনশূন্য ছিল, একটা মানুষও ছিল না, একটা ছেলে পাহারা দিয়েছে। এবং আনফর্চুনেটলি আমি ছবিটা কেন যে তুললাম না এখন আফসোস মনে হয়, একটা ছেলে পাহারা দিত হেডকোয়ার্টার অফ দি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আমি তার নিজে চোখে দেখছি। অতএব একটা ভয়ঙ্কর ইতিহাস। সেইখান থেকে আমার মনে হয় যে জায়গাটা আমরা এখন আফসোস করছি, এটা হয়তো বা আপনি যা আশা করছেন ছিল বিপ্লবী সরকারের কাজ, তো বিপ্লবী সরকার তো এখানে হয় নাই। আবার এই যে সরকার হয়েছে তাদের কিন্তু সে পাওয়ার নাই যে তারা ওরকম করে, তাদের পেছনে কি আর্মি ওইভাবে আছে পুরোপুরি? তাহলে তো আর্মি কেন গাজের মানে ফ্যাক্টরি পড়লো কী করে, কেন পড়তে দিল, কেন এবার লুটতরাজগুলো হলো? এই কথা কিন্তু আমি মনে করি সবাইকে দায়ী করা যেতে পারে। সেই জন্য আমি আপনার সাথে একমত যে যত তাড়াতাড়ি সম্ভব একটা পলিটিক্যাল পাওয়ারকে দিয়ে দেওয়া, যাতে তারা এসে অ্যাপ্রোপ্রিয়েটভাবে শাসনটাকে করতে পারে এবং আমরা যেন বিনিয়োগের জায়গায় ফিরে যেতে পারি। যেই কারণে বিপ্লবটা আনএমপ্লয়মেন্ট, স্বপ্ন না দেখা, এটার কারণেই কিন্তু স্বপ্ন আর দেখতে পাচ্ছিল না জেনারেশন। আমরা কিন্তু যারা আমরা সিনিয়র, আমরা কিন্তু আসলে ব্যর্থ, এটা কিন্তু আমাদেরকে স্বীকার করতে হবে। ইয়াং জেনারেশন আমাদেরকে কিন্তু একটা সুযোগ করেছে, একটা ধাক্কা দিয়ে বুঝেছে। এখন এই সরকার কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারা যেহেতু তারা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নাই, আবার অন দ্য আদার হ্যান্ড দে আর নট টেকিং এন অ্যাডভাইস ফ্রম দ্য পলিটিক্যাল গভর্নমেন্ট, বাট উই ক্যান ফিল ইট। সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় ইলেকশন দিয়ে দেওয়া উচিত। এক, পলিটিক্যাল যে পার্টিগুলি আছে তাদেরকে সাথে নিয়েই এখন আলাপ আলোচনা করে যত তাড়াতাড়ি সম্ভব। আর এর মধ্যে যে জিনিসটা সরকারের উচিত সেটা হলো যে কোনো অবস্থাতে অর্থনৈতিক যেই অবস্থানে আমরা অবস্থান করছি, অর্থনৈতিক অবস্থা, ইকোনমিক স্ট্যাটাসটা, এটা যাতে কোনো অবস্থাতে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ আমরা কিন্তু এটা আর এফোর্ড করতে পারবো না, একবার নেমে গেলে উঠোনে কিন্তু খুব কঠিন ব্যাপার। আজকে বাংলাদেশ ব্যাংক, আমি তো মনে করি বাংলাদেশ ব্যাংক অনেকগুলো ভালো কাজ করেছে, আবার অনেকগুলো কাজ তাকে কিন্তু খুব সাবধানে করা উচিত। যেমন আমি কেন বললাম যে ক্লাসিফাইড অ্যামাউন্ট বেড়ে গেছে, এবং এগুলি সবসময় এত কিছু কিন্তু মানে যে কাজ যে করতেছে সেটার মধ্যে কোনো সন্দেহ নেই, এবং অল দ্য গুড উইশেস, কিন্তু অনেক সময় অনেক জিনিস কিন্তু এত বেশি পাবলিসিটি করতে হয় না, তখন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যায় দেশ। আজকে যদি ইভেন এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু গ্যাসের প্রবলেম সলভ হয় নাই, ঠাস করে কিন্তু আবার ইন্টারেস্ট রেট বেড়ে গেছে এত হাই এবং ডিমান্ড কম। সেখানে যদি ক্লাসিফিকেশন যে পলিসিটা আছে যে 3 মাস আগে ছিল 6 মাস, সেটাকে 3 মাস নিয়ে আসা,
এবং সেটা যদি 3 মাসে আনে তাহলে কিন্তু দেখা যাবে যে প্রায় 60% কিন্তু আবার ক্লাসিফাইড অ্যাকাউন্ট হয়ে গেছে, তখন কিন্তু আর কোনো কিছু সামাল দিতে কিন্তু পারবে না। এই জায়গাগুলো ছোট ছোট জিনিস, এই জায়গাগুলো কিন্তু ওনাদের অ্যাড্রেস করা উচিত। এক্সিট পলিসি, অনেকে কিন্তু নানান কারণে এই পলিটিক্যাল কারণ কারণে সে ব্যবসা করতে পারে না, তারা একটা অর্গানাইজেশন হয়তো সিক, তাকে কিন্তু প্রপার এক্সিট পলিসি কিন্তু করে দিয়ে তাকে কিন্তু এক্সিট দেওয়া দেওয়া উচিত, যাতে করে তার অন্য অর্গানাইজেশনগুলি ডিস্টার্ব না হয়। দিস ইজ হোয়াট আই এম থিঙ্কিং। এই যে ধাম করে নতুন করে কিন্তু ইন্ডাস্ট্রি এই দেশে এই মুহূর্তে আর হবে না, কারণ আপনার এনার্জি অ্যাডভাইজার যেভাবে কথা বলেছে যে 75 টাকা মানে ডাবল করে দিবে, তো ওটা তো তার মানে এটা ডিসকারেজ করা হচ্ছে, ফাইন, কিন্তু এক্সিস্টিং যাতে কোনো অবস্থাতে ডিস্টার্ব না হয় সেদিকে কিন্তু এখন তাকানো হচ্ছে, এবং আইন শৃঙ্খলা সবার উপরে। ধন্যবাদ। আইন শৃঙ্খলাটা এর মধ্যে রেস্টোর করা হচ্ছে উইথ এ কোঅর্ডিনেটেড এফোর্ট, আমি মনে করি। ধন্যবাদ মিস্টার আব্দুল হক এবং মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজ। দর্শক কথা বলছিলেন দুজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতা, এবং ওনারা দুজনই বলছিলেন যে বাংলাদেশের জন্য, অর্থনীতির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া সেটাকে সুনিশ্চিত করা, অর্থাৎ একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ভালো নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর জরুরি। একই সঙ্গে ওনারা স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের রাজনৈতিক নেতৃত্বকে যে তারা আসলে, এবং শুধু রাজনৈতিক না, ব্যবসায়িক নেতৃত্ব, অন্যান্য সামাজিক নেতৃত্ব, যে তারা তরুণদের প্রত্যাশা এবং তরুণদের ভাষা বুঝতে পারেনি। এটা বোঝা দরকার। বাংলাদেশ ইনস্টিটিউশনগুলো ফাংশন করছে না, এবং এটা বাংলাদেশের জন্য একটা বড় দুর্বলতা। সেখানে এই সরকার পারত, তারাও অনেকখানি ব্যর্থ বলা যেতে পারে। প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা এবং শক্তিশালী করবার দিকে মনোযোগ দিতে হবে, এবং সেই সঙ্গে এই আলোচনাও এসছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির খুবই দুর্ভাগ্যজনক যে 8 মাসও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি, সেটা একটা চরম ব্যর্থতা, এবং সে কারণে ওনারা মনে করেন যে নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর। আরেকটি বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে যে সেটা এলডিসি গ্র্যাজুয়েশন বাংলাদেশ করতে যাচ্ছে, কিন্তু তার জন্য যে প্রস্তুতি, সেখানে যে ঝুঁকিগুলো, চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো মোকাবেলার জন্য সেই কাজগুলো করা দরকার, এবং নানা ক্ষেত্রে নানা সংকট মোকাবিলার ডায়ালগ এবং এনগেজমেন্ট, যেটা এই সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে, যেটা করা উচিত ছিল, কিন্তু ভবিষ্যতের নেতৃত্বের জন্য এটা অত্যন্ত জরুরি যে সমাজের নানা স্টেক হোল্ডারদের সঙ্গে কন্টিনিউয়াসলি ডায়ালগের মধ্যে থাকা, এনগেজমেন্টের জন্য থাকা, অগ্রগতি উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।